আর যার সম্বন্ধে পড়তে চলেছি সেটা হচ্ছে আহম্মদ শাহ। আহম্মদ শাহর যে সময়কালটা ছিল সেটা হচ্ছে 1748 থেকে 1754 পর্যন্ত। তো প্রথম আহম্মদ শাহকে, আহম্মদ শাহ ছিল মুহাম্মদ শাহ প্লাস কুদসিয়া বেগম, এনাদের দুজনের সন্তান। তাহলে মুহাম্মদ শাহর পরেই কিন্তু সিংহাসনে কে বসেন? আহম্মদ শাহ। বলা হয় আহম্মদ শাহ এতটাই দুর্বল ছিলেন যে সেই সময় শাসনকার্য তিনি একজন মহিলার হাতে দিয়ে দিয়েছিলেন, তার নাম হচ্ছে উধামবাই। উধামবাই যিনি কুইন মাদার নামেও পরিচিত ছিল। তো উধামবাইকে আর একটা নামেও ডাকা হতো, আর একটা টাইটেলও তার ছিল, তার নাম ছিল কিবলা ই আলম। এই টাইটেলটা দেওয়ার পেছনে কারণ ছিল কি তিনি খুবই কম বুদ্ধিসম্পন্ন ছিলেন, তাই জন্য তাকে এই টাইটেলটা দেওয়া হয়েছিল। এবং বলা হয় যে উধামবাই কী করেছিল, তার পরিবর্তে একজন ছিলেন জাভেদ খাঁ, তিনি আসলে তৃতীয় লিঙ্গের একজন ব্যক্তি ছিলেন, তার কাছে সমস্ত দায়িত্ব এবং শাসনভার তুলে দিয়েছিল। এবং আহম্মদ শাহ সময় যে সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলো হয়েছিল তার মধ্যে প্রথম হচ্ছে আহম্মদ শাহ আবদাল আলীর বারবার ভারত আক্রমণ, এবং আহম্মদ শাহ আবদাল আলী আমরা জানি আহম্মদ শাহ আবদাল আলী, যার সাথে পরবর্তীকালে 1761 খ্রিস্টাব্দে মারাঠাদের পানিপথের তৃতীয় যুদ্ধ হবে, তিনি কি করেছিলেন সেই সময় বারবার ভারত আক্রমণ করছিলেন, এবং এর সঙ্গেও তিনি সেই সময় পাঞ্জাব এবং মুলতান সমেত পাঞ্জাব পুরো দখল করে নিয়েছিলেন, নিজের দখলে নিয়ে নিয়েছিলেন। তো আহম্মদ শাহ আবদাল আলী সেই সময় দিল্লিকে বারবার আক্রমণ করেছিল। প্লাস প্লাস সিডেড পাঞ্জাব অ্যালং মুলতান। এছাড়াও তিনি কি করেছিলেন যে পাঞ্জাব এবং মুলতানকে দখল করে নিয়েছিলেন। আর এই সময় আমরা দেখি মারাঠারাও বারবার দিল্লি আক্রমণ করছিল। তো মারাঠারাও এই সময় যে মালবা এবং বুন্দেলখণ্ড, এই যে জায়গা দুটো ছিল সেগুলো কিন্তু নিজেদের দখলে নিয়ে নেয়। তো মারাঠাও সেই সময় যে বুন্দেলখণ্ড এবং মালবা, এটাও কিন্তু মুঘলদের হাত থেকে জায়গাটাকে ছিনিয়ে নেয়। এবং এটা বলা হয় যে আহমেদ শাহ যিনি ওয়াজির অর্থাৎ প্রাইম মিনিস্টার ছিলেন, ইমাদ উল মুলক, তিনি তাকে অন্ধ করেন এবং তিনি তাকে গ্রেপ্তার করে রেখেছিলেন। তো তিনি আহমেদ শাহ আবদাল আলীকে অন্ধ করে দেন এবং তাকে গ্রেপ্তার করে রাখেন। আহম্মদ শাহকে তিনি অন্ধ করেন এবং গ্রেপ্তার করে রাখেন। আহম্মদ শাহর পর যিনি মুঘল সম্রাট হন তার নাম হচ্ছে আলমগীর টু। তো আলমগীর টু এর যে শাসনকালটা ছিল 1754 থেকে 1759 পর্যন্ত, এই সময়কালটা ছিল। আলমগীর টু কে ছিলেন? আলমগীর ছিল জাহাঙ্গীর শাহের সন্তান। তো এবার তোমরা যদি প্রথম থেকে ফারুকশিয়ার থেকে ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের পুরো বুঝতে সুবিধা হবে ক্রোনোলজি। তো যেমন জাহাঙ্গীর শাহের ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে বা তোমরা বুঝতে পারবে যে জাহাঙ্গীর শাহের সময় কী কী হয়েছিল বা জাহাঙ্গীর শাহ কে ছিল। তাই আমি রিকোয়েস্ট করব যারা ভিডিওটা দেখছো তারা যেন প্রথম থেকে যে ফারুকশিয়ার তার এবং তার আগে থেকে একদম প্রথম বাহাদুর শাহ থেকে শুরু করে ভিডিওগুলো দেখতে শুরু করো, তাহলে ক্রোনোলজিক্যালি তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তুমি জাহাঙ্গীর শাহের সন্তান ছিলেন। এবং আলমগীর টু এর সময় সবথেকে যে ইম্পর্টেন্ট জিনিসটা ঘটেছিল, দেখো আহম্মদ শাহ আবদাল আলী বারবার ভারত আক্রমণ করছে, এই সময় তার সময়ও করেছিল, কিন্তু তার থেকেও সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা ঘটেছিল, এটা হচ্ছে ব্যাটেল অফ পলাশি। 23শে জুন 1757 খ্রিস্টাব্দে। আমরা জানি যে ব্যাটেল অফ পলাশিতে কী হয়, সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ হয় এবং এতে সিরাজউদ্দৌলা পরাজিত হয়। তো এই ব্যাটেল অফ পলাশি কিন্তু তার সময়তেই হয়েছিল। তাহলে যদি আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে ব্যাটেল অফ পলাশির সময় দিল্লিতে কোন মুঘল সম্রাট ছিলেন, এটা কিন্তু আলমগীর টু হবে। আলমগীর টু এর পর যিনি মুঘল সম্রাট হয় তার নাম ছিল আলীগুহার বা শাহ আলম টু, 1759 থেকে 1806 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার সময় পার্সি ভাষায় একটা বাক্য ব্যবহার করা হতো, সেটা হচ্ছে সুলতানের ই
শাহ আলম আজ দিল্লি তা পালাম। এর মানে কি? এর মানে হচ্ছে দ্য কিংডম অফ শাহ আলম ইজ ফ্রম দিল্লি টু পালাম। মানে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা একটা ব্যঙ্গ করার হিসেবে, ব্যঙ্গ করে তাকে ব্যবহার করা হতো তার উদ্দেশ্যে, যে সুলতান শাহ আলমের যে রাজত্বটা সেটা দিল্লির পরিবর্তে কোথা থেকে হচ্ছে পালাম। পালাম হচ্ছে দিল্লির আশেপাশে একটা শহরতলি। এই বাক্যটা এটাই ব্যবহার করা হতো তাকে ব্যঙ্গ করার জন্য, এটা বোঝানোর জন্য যে মুঘল সম্রাটের ক্ষমতা কতটা অবক্ষয় হয়েছিল, যে দিল্লি যেখান থেকে তার শাসন করা উচিত কেন্দ্র, সেখানের বদলে তিনি পালাম শহরতলি থেকে শাসন করছে। তো এই যে বাক্যটা, পার্সি বাক্যটা, এটা শুধুমাত্র সেই সময়কার মুঘল সম্রাটের যে পরিস্থিতি এবং তার ক্ষমতার অবক্ষয়টাকে ভালো করে বোঝাচ্ছে। তো আমরা যখন লেটার মুঘলস পড়ছি বা পরবর্তী মুঘল শাসকগণ পড়ছি, আমরা দেখছি যে এই পরে তারা সবাই অক্ষম ছিলেন। কেউ মানে কোনো মুঘল সম্রাটই সেইভাবে শক্তিশালী ছিল না, এবং সেটা পরবর্তীকালে মুঘল সাম্রাজ্যের পতনের একটা কারণও হয়েছিল, যে ঔরঙ্গজেবের পর যে সমস্ত মুঘল সম্রাটরা ছিলেন তারা কেউই শক্তিশালী ছিল না। তো এক্ষেত্রে শাহ আলমের জন্য যে বাক্যটা ব্যবহার করা হতো সেটা একটা বেস্ট এক্সাম্পল, এটা বোঝানোর জন্য তার ক্ষমতা কতটা কমে গেছিলো। ইভেন কি আমরা দেখেছি যে শাহ আলম কী করেছিল, তার নিজের ওয়াজির, তার যে নিজের প্রাইম মিনিস্টার ছিল তার ভয়ে তিনি পালিয়ে পালিয়ে বাঁচছেন, এবং তিনি আশ্রয় নিয়েছিলেন সুজাউদ্দৌল্লার কাছে। সুজাউদ্দৌল্লা সেই সময় আওয়াধের সম্রাট ছিলেন। তো সুজাউদ্দৌল্লার কাছে তিনি আশ্রয় নেয়। তো তিনি আশ্রয় নিয়েছিলেন কত সালে? প্রায় 1764 খ্রিস্টাব্দ থেকে। সো 1764 খ্রিস্টাব্দ থেকে প্রায় 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি আওয়াধ অর্থাৎ অযোধ্যাতেই ছিলেন, সুজাউদ্দৌল্লার কাছে রিফিউজি হিসেবে, সুজাউদ্দৌল্লার প্রোটেকশনে। পরবর্তীকালে যখন মারাঠারা 1772 খ্রিস্টাব্দে দিল্লিতে নিজের একটা অধিকার দখল করতে পারে বা নিজের একটা অধিকার ক্ষমতা স্থাপন করতে পারে মারাঠারা, সেই সময় মারাঠারা কী করে, তার ইনভাইট করে তাকে যে তিনি যাতে আবার দিল্লি ফিরে আসেন এবং তার সাম্রাজ্য সেখান থেকে চালায়। তো 1772 খ্রিস্টাব্দে মারাঠাদের সাহায্যে তিনি কিন্তু আবার দিল্লি ফিরে যান। সো মারাঠারা যখন নিজেদের যে ক্ষমতা সেটাকে পুনরায় প্রতিস্থাপন করেন দিল্লিতে, শুধুমাত্র তখনই কিন্তু তিনি তার যে সাম্রাজ্যের যে রাজধানী ছিল অর্থাৎ দিল্লিতে ফিরে যেতে পেরেছিলেন, এবং দিল্লিতে ফিরেতে পেরেছিলেন। তার থেকে বুঝতে পারছি যে তাকে কেন বলা হতো যে দ্য সুলতানেটি শাহ আলম আজ দিল্লি টু পালাম। এবং তার সময় যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো ঘটেছিল তার মধ্যে প্রথম হচ্ছে, ফার্স্ট ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে থার্ড ব্যাটেল অফ পানিপথ হয়েছিল। 1761 খ্রিস্টাব্দে হয়। আমরা জানি থার্ড ব্যাটেল অফ পানিপথ কাদের মধ্যে হয়? মারাঠা ভার্সেস আহমদ শাহ আবদাল আলী। আর এখানে মারাঠাদের নেতৃত্ব কে দিয়েছিলেন? লিড করেছিলেন হচ্ছে সদাশিব রাও। আর সেই সময় মারাঠাদের যে পেশোয়া ছিলেন, সদাশিব রাও কিন্তু লিড করেছিলেন। আর মারাঠাদের যে সময় পেশোয়া ছিলেন সেটা হচ্ছে বাজিরাও। তাহলে এই একটা ইম্পর্ট্যান্ট জিনিস ঘটেছিল। আর সেকেন্ড ইম্পর্ট্যান্ট জিনিস হয়েছিল ব্যাটেল অফ বক্সার, বক্সারের যুদ্ধ। কত খ্রিস্টাব্দে? 1764 খ্রিস্টাব্দে। এমনকি ব্যাটেল অফ বক্সার বা বক্সারের যুদ্ধেও তিনি নিজে সেই যুদ্ধে সেখানে ছিলেন। অর্থাৎ আমরা দেখেছি যে ব্যাটেল অফ বক্সার যখন হয়েছিল, ব্যাটেল অফ বক্সারে এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এগেনস্টে কারা কারা ছিল? প্রথম হচ্ছে মীর কাসিম, তিনি রিপ্রেজেন্ট করছিলেন কাকে? বেঙ্গলকে। দ্বিতীয় ছিল হচ্ছে সুজাউদ্দৌল্লা, তিনি কাকে রিপ্রেজেন্ট করছিলেন? আওয়াধকে। আর প্লাস শাহ আলম টু,
তিনি মুঘল সম্রাট হিসেবে পুরো ভারতকে রিপ্রেজেন্ট করছিলেন। তো এই ব্যাটল অফ বক্সারের পরিণাম কি আমরা দেখি যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জিতে যায় এবং এরা যে 3 জনের যে দল ছিল তারা হেরে যায় 1764 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে 1765 খ্রিস্টাব্দের 16ই অগস্ট এই শাহ আলমের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা চুক্তি হয়, যেটা ট্রিটি অফ এলাহাবাদ, এলাহাবাদের চুক্তি নামে পরিচিত। ট্রিটি অফ এলাহাবাদ নামে পরিচিত। তো এই চুক্তিতে কি হয়েছিল, শাহ আলম টু ব্রিটিশার্সদের দিওয়ানি রাইটস দিয়েছিল। কোন কোন জায়গার? বেঙ্গল, বিহার অ্যান্ড ওড়িশা। দিওয়ানি রাইটস মানে হচ্ছে রাইট টু কালেক্ট রেভিনিউ, যে রাজস্ব যে আছে, রাজস্ব আদায় করার অধিকার কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেয়ে গেল। এবং আমরা যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজস্ব আদায় করার অধিকার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেয়ে গেল। আমরা যখন পরবর্তীকালে আলাদা করে ব্যাটল অফ বক্সার পড়ব তখন আমরা দেখব যে পলাশির যুদ্ধ, যেটা বলা হয় ভারতের ইতিহাসে পার্টিকুলারলি ব্রিটিশার্সদের ভারত দখল নিয়ে সবথেকে ইম্পর্টেন্ট যে লড়াইটা ছিল ব্যাটল অফ পলাশি। কারণ ব্যাটল অফ পলাশির পরেই ব্রিটিশার্সরা ভারতে নিজেদের ক্ষমতা বা দখল করার প্রথম এটা ধাপ। কিন্তু পরবর্তীকালে আমরা দেখব যে কীভাবে ব্যাটল অফ বক্সার ব্যাটল অফ পলাশির থেকেও, অর্থাৎ পলাশির যুদ্ধের থেকেও গুরুত্বপূর্ণ ছিল। তো সেক্ষেত্রে আমরা পরবর্তীকালে দেখব, কারণ ব্যাটল অফ বক্সার কী করেছিল, সবথেকে গুরুত্বপূর্ণ একটা অধিকার ব্রিটিশার্সদের হাতে দিয়েছিল, রাজস্ব নেওয়ার অধিকার, এবং যেটা অর্থনীতিতে, ভারতের অর্থনীতিতে এবং পরবর্তীকালে ব্রিটিশার্সদের ভারতের সাম্রাজ্য স্থাপনে বড় ভূমিকা পালন করেছিল। তো এটা হচ্ছে শাহ আলম 2 এর সময় আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা হয়েছিল। এছাড়াও বলা হয় যে শাহ আলম 2 যখন আমরা দেখলাম 1772 খ্রিস্টাব্দে মারাঠারা যখন দিল্লিকে দখল করে পুনরায় দিল্লিতে নিজেদেরকে পুনঃপ্রতিষ্ঠা করেন এবং তখন শাহ আলম 2কে দিল্লিতে নিয়ে যায়। তো 1772 খ্রিস্টাব্দ থেকে 1803 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু শাহ আলম টু দিল্লিতেই ছিলেন। পরবর্তীকালে 1803 খ্রিস্টাব্দ আসে, যখন 1803 খ্রিস্টাব্দের পর কি হয়, তিনি কিন্তু পুনরায় এলাহাবাদে চলে আসে। কারণ কি হয়েছিল, এই যে ট্রিটি অফ এলাহাবাদ হয়েছিল সেই চুক্তি অনুসারে ব্রিটিশার্সরা শাহ আলম 2কে একটা হচ্ছে এলাহাবাদ, 2 নাম্বার হচ্ছে কারা, এই দুটো জায়গাতে শাসন করার ক্ষমতা দিয়েছিল। এলাহাবাদ এবং কারা এই দুটো দিয়েছিল, প্লাস কি বলেছিল যে অ্যানুয়াল যে 26 লাখ পার অ্যানাম, সেই বাংলা থেকে 26 লাখ, অর্থাৎ বাংলা থেকে তারা রাজস্ব আদায় করে বছরে 26 লাখ 26 লাখ টাকা দেবে। এটা হচ্ছে ট্রিটি অফ এলাহাবাদের সন্ধিরই একটা অংশ, যেখানে ট্রিটি অফ এলাহাবাদের সন্ধিতে যেখানে শাহ আলম 2 রাজস্ব আদায় করার অধিকার ব্রিটিশার্সদের দেয় এবং তার এগেনস্টে, তার বিপরীতে ব্রিটিশার্সরা শাহ আলম 2কে এলাহাবাদ এবং কারা এই দুটো জায়গা থেকে শাসন করার অধিকার দেয় এবং বছরে 26 লাখ টাকা বাংলা থেকে দেওয়ার জন্য একটা প্রতিশ্রুতি দেয়। তো এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে শাহ আলম 2 এর যে রিজিম বা শাসনকালটা, সেটা হচ্ছে শাহ আলম 2 এটা সংক্ষিপ্ত শাসনকাল। আর যেটা আমি বলছিলাম যে 1772 থেকে 1803 পর্যন্ত শাহ আলম 2 কিন্তু দিল্লিতে ছিল। তো পুনরায় 1803 খ্রিস্টাব্দের পর কি হয়, যে 1803 খ্রিস্টাব্দের মারাঠারা যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা হেরে যায়, পার্টিকুলারলি সেই সময় দৌলত রাও সিন্ধিয়া যিনি ছিলেন, তিনি কি হয়, ব্রিটিশার্সদের দ্বারা হেরে যান। সো হি ওয়াজ ডিফিটেড বাই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তখন তিনি 1803 খ্রিস্টাব্দে যখন পুনরায় হেরে যায়, তখন শাহ আলম 2 কী করে, শাহ আলম 2 পুনরায় ব্রিটিশার্সদের কাছে আসে এবং তিনি দিল্লি থেকে প্রায় সরে এসেছিলেন এবং ব্রিটিশার্সদের তাকে বছরে যে পেনশন দিত সেই পেনশনের উপর ভিত্তি করে তিনি তার যে বাদবাকি জীবনটা অতিবাহিত করেছিলেন। তাহলে এটা হচ্ছে শাহ আলম 2 এর সংক্ষিপ্ত, তার শাসনকালের একটা সংক্ষিপ্ত বিবরণ।